বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনবে বিএনপি, খুলনা বিভাগের তৃণমূল নেতাকর্মীদের তারেক রহমান। সরকারি চাকুরেদের সম্পদের হিসেব দেবার প্রক্রিয়া 7 দিনের মধ্যে ঠিক করবে কমিটি, না দিলে ব্যবস্থা। বন্যার পানি সরে যাওয়ায় স্পষ্ট হচ্ছে ক্ষত, তছনছ সংযোগ ব্যবস্থা, পুনর্বাসনের সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার খুলনা বিভাগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করা জনগণের ন্যায্য গণতান্ত্রিক অধিকার। 1996 সালে বিএনপি দলীয় সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করে, কিন্তু ক্ষমতা কুক্ষিগত করার লক্ষ্যে জনগণের ভোটাধিকার বঞ্চিত করার জন্য স্বৈরাচারী হাসিনা সরকার সেটা সংবিধান থেকে মুছে দেয়। তিনি বলেন, বিএনপি দেশের মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে রাজনীতি করে। আগামীর বাংলাদেশ গড়তে রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা কর্মসূচির বার্তা দেশের প্রান্তিক সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব দেবার প্রক্রিয়া আগামী 7 দিনের মধ্যে 5 সদস্যের একটি কমিটি ঠিক করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব বলেন তিনি। আর পরবর্তী 7 দিনের মধ্যে সম্পদের হিসেব জমা দেবার প্রক্রিয়া শুরু হবে এবং না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রুকনুদ্দিন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসেব দিতে নির্দেশ দেওয়া হয়। কতদিনের মধ্যে ও কিভাবে তা দিতে হবে সেই প্রক্রিয়া ঠিক করতে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে সোমবার জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। 7 দিনের মধ্যে কমিটির পক্ষ থেকে প্রক্রিয়া ঠিক করা হবে ও পরবর্তী 7 দিনের মধ্যে হিসেব জমা দেওয়া শুরু হবে বলেও জানান তিনি। এখানে আছে দুর্নীতি দমন কমিশনের সচিব মহোদয়, এনবিআর এর একজন প্রতিনিধি, অর্থ বিভাগের একজন প্রতিনিধি, সিএনএ আমরা যে কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল বলি ওনার একজন প্রতিনিধি, এবং এই মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত আমাদের যে উইং আছে, এটা উইং চিফ আগে বলতো জয়েন্ট সেক্রেটারি, এখন এডিশনালি থাকে, উনি এটার মেম্বার সেক্রেটারি। এই কমিটি করে দেওয়া হয়েছে, তাদেরকে টাইমলাইন আমরা দেবো, একটা ন্যূনতম সময় তারা কি করবে, একটা ফরম্যাট রেডি করবে, নট মোর দ্যান 7 days যদি ফরম্যাটটাই চাই। আচ্ছা, ফরম্যাট চাওয়ার পর আমরা প্রসেস করে সরকারের সিদ্ধান্ত কে কোথায় কবে দিবে এটা সিদ্ধান্ত হবে আমাদের এই মন্ত্রণালয়, যেমন শৃঙ্খলা শাখা আছে, সব মন্ত্রণালয়ের আছে, সব ডিপার্টমেন্টের বিভিন্ন সেটের অফিসার আছে, আমরা বলে দেবো অমুকের কাছে জমা দেবে। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান, কেউ সম্পদের হিসেব না দিলে কি হবে আর জমা দেয়া তথ্য প্রকাশ করা হবে কিনা। ব্যাংকের হাজবেন্ডের অ্যাকাউন্টের তথ্য ওয়াইফকে দিতে পারেন না, ওয়াইফের অ্যাকাউন্ট তথ্য হাজবেন্ডকে দিতে পারেন না, জানেন একসাথে আসে কিছু ফান্ডামেন্টাল রুলস, এগুলো নিয়ে আমরা নতুন করে কথা বলতে চাই না। যারাই পাবলিক অফিস হোল্ড করে, মানে বেতন খায়, তারা এটার মধ্যে সবাই জমা না দিলে খবর আছে। এবার সোজা কথা, আইনানুগ খবরটা আমরা ওই চিঠি যখন দেবো তখন দিয়ে দেবো, ওই চিঠির মধ্যে খবরটা দেওয়া থাকবে। 7 দিনের মধ্যে সব জেলায় ডিসি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানান জনপ্রশাসন সচিব। রুকনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অভিযুক্তদের গ্রেপ্তার ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় আজ থেকে বহির্বিভাগ সেবাসহ সব ধরনের সেবা কার্যক্রমে অংশ নেবেন বলে জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। এদিকে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম বলেছেন, প্রাথমিক তদন্তে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের অবহেলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। সড়ক দুর্ঘটনায় আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেন স্বজনরা। ঘটে হামলা ও ভাঙচুরের ঘটনা। এর জের ধরে প্রথমে কমপ্লিট শাটডাউন, পরে সেটি প্রত্যাহার করে জরুরি বিভাগ চালুর ঘোষণা দিয়ে সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দেন চিকিৎসকরা।
বিষয়টি নিয়ে তদন্তে নামে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার এক ব্রিফিংয়ে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে চিকিৎসকদের কোনো অবহেলার প্রমাণ পায়নি তদন্ত দল। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 2 জনকে গ্রেফতারের কথাও জানান তিনি। 2 জন কিন্তু অলরেডি অ্যারেস্ট হয়েছেন। তার প্রেক্ষিতে এবং ডাক্তারদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন, যারা কাজে ডিউটিরত ডাক্তারদের সেই ব্যবস্থাগুলো কিন্তু দৃশ্যমান হয়েছে। সেখানে আর্মি ডেভেলপমেন্ট করা হয়েছে এবং আনসার পুলিশ পর্যাপ্ত সংখ্যক ডেভেলপমেন্ট করা হয়েছে। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। প্রাথমিক তদন্তে আমাদের ডাক্তারদের কোনো ধরনের অবহেলা আমাদের কাছে পরিলক্ষিত হয় নাই। এদিকে চিকিৎসকদের দাবি অনুযায়ী জোরদার করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার নিরাপত্তা ব্যবস্থা। বহির্বিভাগ ছাড়া হাসপাতালের সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। সকল ওয়ার্ডে, যেসব ওয়ার্ডে আমাদের ভর্তি আছে রোগী, সেসব ওয়ার্ডে কিন্তু যথেষ্ট পরিমাণ ডাক্তার, আপনারা গেলে দেখতে পাবেন। আমরা এখন যে 2টা ওয়ার্ড দেখে আসলাম, 5-6 জন করে ডাক্তার কিন্তু ওখানে আছে। তারপরে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এইসব রোগীদের চিকিৎসা কিন্তু কোনো অংশে ব্যাহত হচ্ছে না। চিকিৎসকদের দাবি পূরণে সরকার সচেষ্ট থাকায় মঙ্গলবার থেকে বহির্বিভাগের সেবা কার্যক্রমে অংশ নেয়ার ঘোষণা দিলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন আন্দোলনরত চিকিৎসকরা। মঙ্গলবার সকাল 8টা থেকে 10টা পর্যন্ত অবস্থান কর্মসূচিও ঘোষণা করেন তারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। যুক্তরাষ্ট্র স্বাস্থ্য, শিক্ষা, শ্রম, শাসন এবং রোহিঙ্গা ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও জানান তিনি। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে একথা জানান মার্কিন কূটনীতিক। সাক্ষাতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং বিভিন্ন বিষয়ে ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করবে বলে জানান হেলেন লাফেভ। চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, মার্কিন সরকার প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাতে পেরে খুশি এবং একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ। হেলেন লাফেভ বলেন, ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রয়াসে ঢাকায় মার্কিন দূতাবাস এই সপ্তাহে তাদের কনসুলার পরিষেবা পুনরায় চালু করবে। তিনি বলেন, হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী এখন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে। এস আলম কোম্পানির গাড়িতে চড়াকে অসাবধানতা ও অনিচ্ছাকৃত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে পুরো ঘটনা তুলে ধরে তিনি বলেন, 28 আগস্ট নিজ নির্বাচনী এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যেতে যে গাড়ি ব্যবহার করেছেন সেটা কার তা তিনি জানতেন না। এস আলমের গাড়ির ঘটনায় কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করা অগ্রাধিকার পাওয়া উচিত। গুম খুনের হোতাদের মুখোশ যাতে উন্মোচিত হয়, গণমাধ্যমকে এ বিষয়ে খবর পরিবেশনের আহ্বানও জানান তিনি। সেই গাড়িটি কার সেই মুহূর্তে আমি তো ওই চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না। আমি তখন অনেকটা আবেগাপ্লুত ছিলাম। আমার দেশবাসীর ভালোবাসায় সিক্ত হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়ারতের বাসনায় মগ্ন ছিলাম। তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ নেয়ার। আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির বা তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে একসাথে কাজের ধারাবাহিকতা বজায় রাখার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। সোমবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন রাষ্ট্রদূত। আর রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান জামায়াত আমির। একই সাথে এদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বানও জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়সীমা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত কোনো মন্তব্য করেননি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আশা করছি আগামী দিনগুলোতে আমাদের এই ধরনের মিউচুয়াল ডায়ালগ
অব্যাহত থাকবে দুই দেশের স্বার্থে। আমরা অনুরোধ করেছি তারা যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরও বেশি ইনক্রিজ করেন। আমরা আশা করছি যে তারা এটা সক্রিয় বিবেচনায় নেবেন। রোহিঙ্গা ইস্যুতে আমরা অনুরোধ করেছি যে তাদের পুনর্বাসনের রিপ্যাট্রিয়েশনের জন্য তারা ইফেক্টিভ রোল প্লে করবেন। বানের পানি না জানি আর কত কি কেড়ে নেবে, বুক থেকে এমন শঙ্কার পাথর নামছে না লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর আর রামগঞ্জের বন্যা কবলিত মানুষের মন থেকে। ভেঙে গেছে লক্ষ্মীপুরের সংযোগ সড়কও। রনি রায়হানের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান মাহমুদ। ডাকাতের মতো হু হু করে ঢুকে পড়া ঢল অসহায় আফিয়ার কেড়েছে সম্বল। স্বামীহারা এই নারীর ভিটে মাটি নেই, নিজের ঘর নেই, ভাই বোন পরিজন কেউই নেই, যেন শূন্য দুনিয়া। অসহায়ের সব সংজ্ঞা তাই থমকে যায় আফিয়ার চোখ ভরা হতাশায়। মায়ের জায়গা থাকি এখন বাড়ি বাড়ি পানি উঠে গেছে ঘরে দুয়ারে, এখন থাকানোর জায়গা নাই। এখন স্কুল ঘরে গেছি, পানি হিয়ানো কিছু দেয় গেল। মানুষের কাজ করে দুয়ারে দুয়ারে ঘুরে খেয়ে না খেয়ে থাকা আফিয়ার ভাগ্যে বানের পানি ডেকে এনেছে নিদারুণ কষ্ট আর কষ্ট। প্রতিবন্ধী একমাত্র মেয়েটার জন্যই আফিয়ার সব চিন্তা তুলে রাখা। আমার একটা মাইয়ে আছে প্রতিবন্ধী, আমার ঘর বাড়িও নাই, আমি থাকি পারে পারে। এখন পানি আর এক জায়গা থাকি স্কুল ঘর, সাপি নাই, কত বছর চলে গেছে। আফিয়ার দিকে তাকাবার সময় কোথায়? লক্ষ্মীপুরের রামগঞ্জের কাজিরখিলের সব বাড়িতেই তো বানের পানি। তলিয়ে গেছে কবরস্থান, মাছের ঘের। চৌমুহনী থেকে লক্ষ্মীপুর যাবার প্রধান সড়কও তো গেছে ভেঙে। 1 থেকে 1.5 কিলোমিটারের সামনে গেলে আপনি দেখবেন যে 7 থেকে 8টা গাড়ি ওখানে উল্টে রয়েছে। এক একটা খাদা আমার মাজা পরিমাণ। পানির জন্য রাস্তায় কি খাদা আছে না কি আছে কেউ দেখেন নাই। গাছপালা যা কিছু আছে সবকিছু ভেঙে একদম এদিকে পানিতে নিয়ে গেছে। এখন যে আমাদের দুর্ভোগ, আমাদের এলাকা ছোট ছোট বাচ্চা ওরা যেতে পারতেছে না। মানুষের পায়ে হাঁটার সড়ক এখন পানির নিচে, তাই রাস্তার উপর দিয়েই চলছে নৌকা। এমন অবস্থা রামগঞ্জ, রামগতি কিংবা কমলনগরের পুরো এলাকা জুড়েই। এখানকার মানুষ চায় বানবাসীদের সাহায্যার্থে অন্যরা এগিয়ে আসুক। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, রামগঞ্জ, লক্ষ্মীপুর। বন্যা দুর্গত 9 জেলায় বানভাসীদের সহযোগিতায় এগিয়ে এসেছে এনটিভি। এবার ত্রাণ দেয়া হয়েছে লক্ষ্মীপুরে। দুর্যোগের এ সময়ে ত্রাণ পেয়ে খুশি বন্যা দুর্গতরা। লক্ষ্মীপুর প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর সাথে বিধ্বস্ত হয়েছে লক্ষ্মীপুর জেলা। গ্রামীণ জনপদের পাশাপাশি ধান, রবিশস্য, মাছের ঘের নষ্ট হয়েছে। বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে এনটিভি। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিয়া ইউনিয়নের চরবসু এলাকায় বন্যা কবলিত 170 পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে এনটিভি। ভয়াবহ দুর্যোগের এই সময় এনটিভি ত্রাণ পেয়ে খুশি দুর্গত এলাকার মানুষ। মানুষ অনেক কষ্টের মধ্যে আছে, ঠিক সে সময় আমাদের মাঝে এনটিভির পরিবারের পক্ষ থেকে আজকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে। ডাল, চাল, আলু, তেল, অলিভ এগুলো খাইছি। আলাদা করে ধন্যবাদ। এনটিভির পক্ষ থেকে আজকে মানুষের জন্য খাবার নিয়ে আসছে এনটিভিকে ধন্যবাদ। শুধু সংবাদ আর বিনোদন নয়, দেশের প্রতিটি দুর্যোগে পাশে ছিল এনটিভি। তাই এনটিভির মতো অন্য প্রতিষ্ঠান বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালে এ ক্ষত হয়তো দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এনটিভি নিউজ ডেস্ক। ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় বিক্ষোভকারীদের হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। সোমবার রাতে ডিবি পুলিশের একটি দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে। এর আগে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া 1 মিনিট 14 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় দুজন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে একটি ভ্যানে লাশ নিক্ষেপ করছেন। ভিডিওটি আশুলিয়া থানার সামনের ভবনের 2য় তলা থেকে ধারণ করা বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, আব্দুল্লাহিল কাফি বিসিএস 29তম ব্যাচে নিয়োগপ্রাপ্ত।
আলোচিত মুনিয়া হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভিরকে অব্যাহতি দিয়ে পিবিআইয়ের প্রতিবেদন পুনঃতদন্তের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ শহীদুল করিম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। এর আগে 2021 সালের 26 এপ্রিল গুলশানে ইব্রাহিম রিপনের বাড়ি থেকে কলেজ ছাত্রী মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আলোচিত এই মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোভানের সংশ্লিষ্টতা বিষয়ে অভিযোগ করে তার বোন। গুলশান থানা পুলিশ আনভিরকে বাদ দিয়ে প্রতিবেদন দিলে তার বিরুদ্ধে নারাজির আবেদন দিয়েছিল তার পরিবার। দুইটি তদন্তই প্রভাবিত হয়ে সম্ভবত ঘুষের মাধ্যমে ফাইনাল রিপোর্ট দিয়েছিল। পিবিআইয়ের ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে আমরা নারাজি দিয়েছিলাম। আমরা সেইটার এগেনস্টে আজকে আপিল শুনানি করেছি, আপিল গ্রহণ করেছে এবং আপিল নোটিশ সার্ভ করার পরে দ্রুত শুনানি করে এইটা পুনঃ তদন্তে যাবে বলে আমরা আশা করি। নর্থ আমেরিকায় বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানার 38তম আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ভার্জিনিয়ার ম্যারিয়ট ক্রিস্টাল গেটওয়ে হোটেলে উইকেন্ডে 3 দিনের এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরা। ফোবানার মিডিয়া পার্টনার এনটিভি ইউএসএ। ওয়াশিংটন থেকে রিপোর্ট করছেন এনটিভির যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পুলক মাহমুদ। নর্থ আমেরিকায় বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন ফোবানা সম্মেলনকে ঘিরে শুক্রবার ভার্জিনিয়ার ম্যারিয়ট ক্রিস্টাল গেটওয়ে হোটেলে ছিল প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। ফোবানার এবারের সফল আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান আয়োজক কমিটি। যুক্তরাষ্ট্রের যেখানে 38 বছর আগে যে ফোবানা হয়েছিল সেই ওয়াশিংটনে আবার ফোবানা হতে যাচ্ছে, খুব সাড়া পাচ্ছি। আমাদের এবারের টিকিট সেলিং এর পুরো টাকাটাই আমরা ডোনেট করব বন্যা দুর্গত এলাকায় সেই দুস্থ মানুষদের এবং যারা এফেক্টেড তাদের জন্য। ভার্জিনিয়ার স্টেট সিনেটর সহ অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রথম দিনের অনুষ্ঠানে। এ সময় তারা সফল এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান আয়োজক সংগঠক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসিকে। শুভেচ্ছা বক্তব্য দেন 38তম ফোবানার চেয়ারপারসন মোহাম্মদ আলমগীর। এছাড়াও প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল বাহার চৌধুরী। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। মূল মঞ্চে সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের পরিবেশনা এ সময় মুগ্ধ করে সবাইকে। সম্মেলনের দ্বিতীয় দিনে ছিল বিষয়ভিত্তিক বেশ কিছু সেমিনার। এছাড়াও সম্মেলনের মূল ভেন্যুর সাথেই আয়োজন করা হয়েছিল মেলার। সন্ধ্যায় মূল মঞ্চে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন দর্শকরা। পুলক মাহমুদ, এনটিভি নিউজ, ওয়াশিংটন ডিসি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আগামী মাসের মধ্যে চলমান অর্থবছরের বাজেট রিভাইজ করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে একথা জানান তিনি। এছাড়া বাজারে 5, 10 ও 20 টাকার কাগজি নোটের অবস্থা নাজুক থাকায় দ্রুত এগুলোর পরিবর্তনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। বাজেটের সাথে কি করা যায় করে আমরা অহেতুক অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসঙ্গত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবে যে যেগুলো অলমোস্ট কমপ্লিট সেগুলোতে ইস্যু করবে। আর কতগুলো আছে পাইপলাইনে, কারণ ওটার সাথে আবার ইআরডির আমার সম্পর্ক আছে, টাকা পয়সা আনা। তারা যদি বলে আমরা কন্টিনিউ করবো না, তো ডোনারদের বলবো না করবো না। আমি এইটা বেশি মেজর কাজ হলো প্ল্যানিং মিনিস্ট্রি প্রজেক্টগুলো। আর ছোটোখাটো জিনিস তো বাজেট আমরা রিভিউ করবো। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনবে বিএনপি, খুলনা বিভাগের তৃণমূল নেতাকর্মীদের তারেক রহমান। সরকারি চাকুরেদের সম্পদের হিসেব দেবার প্রক্রিয়া 7 দিনের মধ্যে ঠিক করবে কমিটি, না দিলে ব্যবস্থা।
বন্যার পানি সরে যাওয়ায় স্পষ্ট হচ্ছে ক্ষত, তছনছ সংযোগ ব্যবস্থা পুনর্বাসনের সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।